স্টুডেন্ট আজকে আমরা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এটা আমার 2 নম্বর ক্লাস। এর আগে একটা ক্লাস দিয়েছি পুরোপুরি এনসিইআরটি থেকে। আর এনসিইআরটির যে বাংলা ভার্সন বই আছে সেটা উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, পেজ নাম্বার 248। আজকে আমরা শুধু অক্সিন হরমোনটা পড়ব যেতটুকু আছে। দেখো, আমি তো মনে করি ক্লাস 10-এর যারা স্টুডেন্ট, চ্যাপ্টারটার নাম জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই কোয়েশ্চেনটা সবথেকে বেশি ডেঞ্জারাস হয় অক্সিন লেখাটা। বিভিন্ন বই বিভিন্ন তথ্য, ছাত্রছাত্রী কনফিউজ পড়ে কী লিখব কী মাকার। আর তার সাথে সাথে এনসিইআরটিতেও 248 পাতায় তুমি পাবে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ চ্যাপ্টারে বাংলা ভার্সন এনসিইআরটি বই যাদের আছে সেটা বলছি। 248 পেজটা খুলো, অক্সিনটাকে সাজানো একদম সাজানো তথ্যটা। একটা মানে একটা 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 আলপিন বাদ নাই, একটা ছুঁচ বাদ নাই এনসিইআরটি থেকে যা বলেছি। অথচ 10-এর বইটার নিরিখে 11 এবং 10-এর একটা স্ট্যান্ডার্ড উত্তর, স্ট্যান্ডার্ড, যাতে করে 5 নম্বর যদি থাকে তুমি অক্সিনে 5-এ 5 পাবে। সব ধরনের তথ্য আছে। এনসিইআরটি থেকে আমাকে একটু বাইরে বেশি তথ্য দিতে হচ্ছে, কারণ হচ্ছে 10-এর পরীক্ষাটা এবং 11-এর যে 11-এর সেমিস্টার 1 পরীক্ষাতে এটা থাকবে বা সেমিস্টার 2-তে থাকে, তো সেক্ষেত্রে তোমাকে একটু ডিটেলসও লিখতে হবে। আর ক্লাস 10-এ তো জীবন বিজ্ঞান সাজাইতে হয়, ফলে তুমি সাজানো উত্তর পাচ্ছ একদম ফুল রেডি। খাতা রেডি করবি 10-এর স্টুডেন্টরা। তোমাদের বই পুরো কভার আছে, নতুন বইটা পুরো কভার আছে, কোনো টেনশন নেই। অনেক এক্সট্রা তথ্য দেবো আমি, শুধুমাত্র এখন তথ্যগুলো লেখা আছে আমার বোর্ডে। আমি প্রতিটা লাইন পড়াবো, সহজ করে দেবো আরও। যখন আমি বুঝাবো প্রতিটা জিনিস কী বটে, তখন তোমার গল্প মনে হবে। ক্লাসটা শেষের পর অবশ্যই সামারি লিখবে, ক্লাসটা শেষের পর। এখন যেটা দেখি সেটা তথ্য, তুমি ক্লাসটা শেষ হওয়ার পর আসল তথ্যগুলো লিখতে পারবে। অনেক কিছুই আরও কিছু লেখা হবে, এটা হয়তো পুরো 2টা পাতায় চলে আসবে তোমার লেখাতে। আমি অনেক কিছু তথ্য এক্সট্রা দেবো ক্লাস 10-এর জন্য। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় বইটা খুলবে 10 ক্লাসে। আগের ক্লাসটা দেখো, আমি এর আগের জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়ের 1 নম্বর ক্লাস দিয়েছি, পুরোপুরি এনসিইআরটির বেসিস, কে আবিষ্কার করেছে, কী মাকার, ভূমিকা টাইপের, অ্যাকচুয়ালি উদ্ভিদ হরমোনের ভূমিকা টাইপের এইটা। আজকে আমি উদ্ভিদ হরমোনের শুধুমাত্র অক্সিনটা করবো এই ক্লাসে। চলো শুরু করি ক্লাস। পুরোপুরি এনসিইআরটির বেস করি, পুরোপুরি এনসিইআরটি বেস। এনসিইআরটি 248 পাতা পাই টু পাই পড়ানো হবে এখানে। ক্লাস 10-এর তোমার নতুন বই ফুল কভার, ক্লাস 11-এর সেমিস্টার 2-এর জন্য সাথে সাথে রেডি হচ্ছে। 3-in-1 ক্লাস অক্সিনের, 3-in-1, 2-in-1 লয়। নিট পরীক্ষা, বিএসসি নার্সিং, যে কোনো ধরনের অক্সিন থেকে যাই প্রশ্ন পড়ুক অক্সিন থেকে, এর বাইরে যাবে না। ঠিক আছে, যেতে পারে না, অসম্ভব। দুর্দান্তভাবে সাজানো আছে ক্লাসটাকে। তুমি ক্লাস শেষে বুঝতে পারবে যে কী করে এত সুন্দরভাবে সাজানো আছে। এনসিইআরটি সাজাতে গেলে ক্লাস 10টা ফেল হয়ে যায়, ক্লাস 10-এ তোমার নম্বর কমে যাবে, ক্লাস পরীক্ষায় সমাজ দেখে তোমার নম্বর। সেই জন্য আমি ক্লাস 10টাকে যেমন প্রাধান্য দিয়েছি, 11টাকেও প্রাধান্য দিয়েছি। এনসিইআরটিকে মানে মাথায় রেখে এনসিইআরটির বাইরে যায় নাই। এনসিইআরটির বাইরে যখন যেতে হয়েছে সেটা এক্সট্রা তথ্য আমি বলে দেবো, কোনটা এনসিইআরটিতে নাই। পড়াইতে শুরু করছি। অক্সিন একটা উদ্ভিদ হরমোন। চার্লস ডারউইন নাম দিয়েছিল, এনসিইআরটিতে নাই। চার্লস ডারউইন এনসিইআরটিতে আছে, চার্লস ডারউইন হরমোনটাই নাম দিয়েছিল, কিন্তু অ্যাকচুয়াল ও 1880 সালে অক্সিনটাই নাম দিয়েছিল। এনসিইআরটিতে আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দিয়ে তৈরি একটা হরমোন, অ্যাসিটিক হরমোন, অবশ্যই অ্যাসিড। এর নেচারটা হচ্ছে অ্যাসিড। অনেক সময় কিছু জিনিস খাত থাকে, তো শর্ট কোয়েশ্চেনে দেয় মাধ্যমিকে যে একটা ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম বলে, এটা ক্ষারীয় না, এটা অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এর রাসায়নিক নাম অ্যাকচুয়াল ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে। তোমাদের 10-এর বইয়ে C10H9O2N একটা দিয়ে আছে, এটা না করলেও চলে, কারণ এইটা প্রপার যদি এমসিকিউ পড়ে তখন এটা দরকার হয়। কিন্তু এইটা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, কিন্তু অক্সিন আরও নানান ধরনের অক্সিন আছে, শুধু ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডই তো অক্সিন না। অক্সিন হরমোন যেটা আছে সেটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন থাকে, এটা এনসিইআরটিতে আছে। কত পরিমাণ আছে এনসিইআরটিতে দেয়নি, ঠিক আছে। আর ট্রিপ্টোফান নামক অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। এই ট্রিপ্টোফান একটি অ্যামাইনো অ্যাসিড বটে। অ্যামাইনো অ্যাসিড থেকে এই অ্যামাইনো অ্যাসিডেরই চেন বটে, এটা প্রোটিন বটে, এক ধরনের অ্যামাইনো অ্যাসিডের চেন বটে এই হরমোন তো এক ধরনের প্রোটিনই হচ্ছে। তাহলে আর অ্যামাইনো অ্যাসিডটা কী বটে? ট্রিপ্টোফান বিভিন্ন ধারায়, লিনোলাইক অ্যাসিড, লিনোলাইলিক অ্যাসিড, ঠিক আছে, বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। অ্যামাইনো অ্যাসিডের পরে ক্লাস দেবো। তো এটা ট্রিপ্টোফান থেকে সৃষ্টি হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট তথ্য। এটা এনসিইআরটিতে কিন্তু নাই। ট্রিপ্টোফান থেকে 10 ক্লাসের জন্য, 12 ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, 11 ক্লাসের জন্য। এনসিইআরটিতে এটা নেই। জেনারেল নলেজেও অনেক সময় বিভিন্ন রেলওয়ে পরীক্ষা তো অক্সিন থেকে কোশ্চেন দেয় যে অক্সিন কোন অ্যামাইনো অ্যাসিড থেকে সৃষ্টি হয়, তুমি বলবে ট্রিপ্টোফান থেকে, বাস। 10 ক্লাসে কিন্তু এটা আসে।
আর FW ওয়েন্ট ওটস গাছ থেকে অক্সিন নিষ্কাশন করেছিল, এটা এনসিআরটির তথ্য পুরো। এর আগের ক্লাসেও আমি যখন জেনারেল ক্লাসটা পড়াইছি সব হরমোন আবিষ্কার একসাথে ভূমিকা টাইপের দিয়েছি, এরপর আমার পাট করে ক্লাস আসবে জিবরেলিন কাইনিন আলাদা। তো FW ওয়েন্ট ওটস গাছ থেকে তৈরি করেছে, ওটস গাছ থেকে নিষ্কাশন করেছিল অক্সিন, এটা এনসিআরটিতে আছে। উৎস পুরোপুরি এনসিআরটি টেনে এটা অনেক বেশি ডিসকাস করা যায়, এটা তুমি শুধু ভাষা দিয়ে দিবে ক্লাস 10 যখন পড়বে। 2 নম্বরে যদি ক্লাস 10 থাকে অক্সিজেনের উৎস কী, তখন তুমি ভাষা মেরে দিবে উত্তরটাতে। এইটাই মূল। কাণ্ড ও মূলের অগ্রভাগে বর্ধনশীল অঞ্চলে, শুনো, যে কোনো কাণ্ডে ও মূলের অগ্রভাগে অক্সিজেন থাকে। এটা ধরো কাণ্ড, এই ডোকাগুলোতে বর্ধনশীল অঞ্চলগুলোতে থাকে অক্সিজেন, আর মূলের ক্ষেত্রেও বর্ধনশীল অঞ্চলে কাণ্ড মূলের অগ্রভাগে। ফলে গাছটাকে লম্বা করে, উপর দিকেও লম্বা করে, নিচ দিকেও লম্বা করে। পাশের যে মুকুল তারও তো অগ্রমুকুল থাকে, অগ্রমুকুল, কাক্ষিক মুকুল, এগুলো তোমরা বুঝো নিশ্চয়ই, মূলের বডি পার্টস একটু জানো। তো সেই জন্যে এটা শুধুমাত্র বর্ধনশীল অঞ্চলে ভুল মূলাবরণী, পুষ্পমঞ্জরি, ভুল মুকুলাবরণী, বর্ধনশীল পাতা, বর্ধনশীল ফল, বর্ধনশীল ফুল, এইসবে থাকে। এটা নিজের ভাষায় লিখবে সব, আমি শুধু মূল জিনিসটাকে এখানে বলছি তোমাকে। এনসিআরটিতে এটাই আছে, কাণ্ড মূলের অগ্রভাগের বর্ধনশীল অঞ্চলে। তারপরে তুমি ডট ডট করে গাদা লিখতে পারো, ভাষা দিতেই পারো তুমি। কি বললাম আমি? ভ্রূণ মূলাবরণী, ভুল মুকুলাবরণী, পুষ্পমঞ্জুরি, বর্ধনশীল পাতা, বর্ধনশীল কাণ্ড, বর্ধনশীল ফুল, কাক্ষিক মুকুল, বিভিন্ন ধরনের ছোটো ছোটো কাক্ষিক মুকুল, যেটা অগ্রমুকুল ভেঙে যায় যখন, তখন কাক্ষিক মুকুলগুলোও বাড়ানো হয়। বাস এইটা তুমি নিজের ভাষায় লিখবে, এইগুলা অক্সিজেনের উৎস। বাস উৎস আমার পড়া হয়ে গেল। এবার আমার কৃত্রিম অক্সিজেন ইন্ডোল প্রোপাউনিক অ্যাসিড, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, ডাইক্লোরোফেনক্সি অ্যাসিডিক অ্যাসিড, শর্টে 2,4-D, এগুলা কৃত্রিম। এটা এনসিআরটিতেও আছে, কৃত্রিম অক্সিজেন হরমোনের 3টা উদাহরণ: ইন্ডোল প্রোপাউনিক অ্যাসিড, ইন্ডোল প্রোপাউনিক অ্যাসিড, ন্যাপথলিন অ্যাসিডিক অ্যাসিড, সংক্ষেপে NAA। একটু জুম করবে, যদি সব লেখা না বুঝাচ্ছে জুম করার ব্যবস্থা আছে ইউটিউবে। আর 2,4-D হচ্ছে পুরো নাম ডাইক্লোরোফেনক্সি অ্যাসিডিক অ্যাসিড। এগুলো কৃত্রিম অক্সিজেন হরমোন, বিজ্ঞানীরা তৈরি করেছে পরীক্ষাগারে বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্রে বা উদ্যান ক্ষেত্রে মানে প্রয়োগ করার জন্য। সার বীজের দোকানে এগুলো বিক্রি হয় সব। আর প্রাকৃতিক অক্সিজেন হরমোনেরও রাসায়নিক নাম আছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। এগুলো তো ইন্ডোল বর্গের হয়, আমি প্রথম দিনের ক্লাসে বলেছি, সব ইন্ডোল বর্গের। প্রাকৃতিক অক্সিজেনগুলোকে নিষ্কাশন করা হয়, উদ্ভিদ থেকে পাওয়া গেছিলো। যেমন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডটা FW ওয়েন্টস পাইছিল, ঠিক আছে। বিভিন্ন আরও পরবর্তীকালেও বিজ্ঞানী পেয়েছিল, বিভিন্নভাবে লেখা আছে, আর কিছু জানার দরকার নেই এক্সট্রা। তাহলে এই গেল প্রাকৃতিক অক্সিজেন আর কৃত্রিম অক্সিজেন, এনসিআরটিতে আছে একদম পুরো। এবার আমরা ক্রিয়া বলছি। দেখো ক্রিয়াটা আমি এনসিআরটির মতো, এনসিআরটির সব তথ্য ক্রিয়াতে আছে, এনসিআরটিতে অনেক বড় জায়গাতে ক্রিয়াটা লেখানো আছে, কিন্তু আমি ক্লাস 10-এরটাও প্লাস 8টা পয়েন্টে আমি আর কাজ লিখেছি। 8টা পয়েন্ট এনসিআরটিগুলো কভার করতে হয়েছে, ক্লাস 10কেও কভার করতে হয়েছে, ক্লাস 10-এর উত্তরটাকে সাজাইতে হয়েছে। প্রথমেই তুমি লিখবে অগ্রস্থ প্রকটতা। এইটা এখন বর্তমান বই খুব জোর দিয়েছে, অগ্রস্থ প্রকটতা অক্সিজেনের মূল কাজ। অক্সিজেনের যদি কেউ একটা কাজ বলে, তোমাকে বলে একটা কাজ উল্লেখ করো, MCQ তো পড়বে অগ্রস্থ প্রকটতা। নিশ্চয়ই প্রকট মানে বুঝো কোনো কিছুকে মানে প্রকট করা। দেখো উদ্ভিদের তো একটা, উদ্ভিদের বিভিন্ন বডি আছে, নিচে যদি ছবিটা আসছে আমি বলছি, এরকম কাণ্ড আছে, শাখা কাণ্ড, ঠিক আছে, অগ্র। তো এই অগ্রটাকে প্রকট মানে এইগুলো তো অক্সিজেন তো কাজ করবে না, এইখানে প্রকট প্রচ্ছন্ন পরে বুঝতে পারবে। যেমন কারো বাবা কালো, মা সাদা, ছেলেটা কালো হচ্ছে, মানে কালো রঙটা প্রকট হচ্ছে, মানে সাদা গুণটা যিনি আছে কিন্তু ঢাকানো আছে। তেমনি অগ্রস্থ অন্যগুলোকেও বৃদ্ধি করে, কিন্তু প্রকট বৃদ্ধি করে অগ্রমুকুলকে কাণ্ডের ক্ষেত্রেও এবং মূলের ক্ষেত্রেও। অগ্রস্থ প্রকটতা এর একটা বিরাট বড় ভূমিকা। অগ্রস্থ প্রকটতা খুব ইম্পর্টেন্ট কাজ। হ্যাঁ, অগ্রস্থ প্রকটতা 1934 সালে বিজ্ঞানী স্কুগ ও থিমেন এটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছিল। এনসিআরটির তথ্য পুরো না, এটা এনসিআরটিতে নেই, সরি, এটা এনসিআরটিতে নাই, কিন্তু ভিভিআই তথ্য ক্লাস 10-এর জন্য অগ্রস্থ প্রকটতা পড়লে এই তথ্যটি তুমি দিবে, অন্য উত্তরের থেকে একটু স্ট্যান্ডার্ড হবে। এনসিআরটিতে নেই এটা। অগ্রস্থ প্রকটতা মানে যে কোনো মূলের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগে অক্সিজেন বেশি সঞ্চিত হয়, স্পার্শীয় মুকুলগুলোর তুলনায়, কাক্ষিক মুকুলগুলোর তুলনায় অগ্রমুকুলে বেশি সঞ্চয় হয়, ফলে অগ্রমুকুলের বৃদ্ধিটাকে প্রাধান্য দেয় প্রকট। হ্যাঁ, পরে তুমি অগ্রমুকুল ভেঙে দিবে, অনেক সময় অগ্রমুকুলটাকে ভেঙে যায়, ঝড়েও ভেঙে যেতে পারে ডগাটা। তখন চা বাগানের যে শ্রমিকরা, এনসিআরটি তথ্য, এটা এনসিআরটি থেকে দিচ্ছি আমি পুরোপুরি। চা বাগানের ক্ষেত্রে ঝুপ তৈরি হয়, অগ্রমুকুলটা কেটে দিই চা বাগানের শ্রমিকরা। দেখে একটা আমরা গাছ বলি, দেখ গোলাপ গাছের ডালটাকে আবার কেটে দেয়, ডগের ডালটা ঝাড় কাটে গাছটা, অগ্রমুকুল কেটে দিচ্ছি, মানে তখন অক্সিজেন কী করে আবার পার্শ্বীয় মুকুলকেও বৃদ্ধি করতে শুরু করে, তখন সাইডেরগুলোই অগ্র হয়ে যাচ্ছে। মূল অগ্রটা যদি কেটে দিই তাহলে এবার নিচেরগুলোই অগ্র হয়ে গেল, তখন ওইগুলো বৃদ্ধি করে। আমরা চাইছি চা বাগানে ঝোপ হোক, বেশি বড় না হয়, চা পাতা তুলতে গাছে চেপে তো চা পাতা তোলা যাবে না। আমরা চা পাতা কী করে তুলি,
দাঁড়ায় দাঁড়িয়ে তুলি, ফলে চা গাছের অগ্রমুকুলের বৃদ্ধি যেমন না হয়, পার্শ্বীয় মুকুলগুলো ঝোপঝাড় যেমন হয়, ফুল গাছেও আমরা চাই খুব বেশি ঝোপঝাড় হয়, এমনি করে তারা ফুল দেখিব না, রাস্তায় পার হইতে হইতে আমি ফুল দেখব, ফুল তুলব। সেই জন্য যেগুলো ফুল গাছ, চা গাছ, এনসিআরটিতে উল্লেখ আছে যে চা বাগানে ঝোপ তৈরিতে অগ্রস্থ প্রকটতাকে প্রাধান্য দেওয়ার জন্য অগ্রমুকুলকে কেটে দেওয়া হয়, মানে প্রকটতা কমানোর জন্যে, তখন পার্শ্বীয় প্রকটতা সৃষ্টি হয়, সেটাও অগ্রস্থই হচ্ছে, কারণ অগ্র তো কেটে গেছে, আজকে পাশের গুলাই অগ্র হয়ে গেছে, ফলে অগ্রস্থ প্রকটতা অর্থাৎ টেন্ডেন্সি বটে, অর্থাৎ নেচার বটে অক্সিজেনের, ফলে ওইখানে অক্সিজেন সঞ্চিত হয়, ওইখানের কোষ বিভাজন করে, ওইখানের বৃদ্ধি ত্বরান্বিত করে। এইটা তোমার খুব ইম্পর্টেন্ট তথ্য। এখন অগ্রস্থ প্রকটতা কাজটা খুব ইম্পর্টেন্ট। দুটা কাজ বললে অগ্রস্থ প্রকটতা তুমি লিখবেই, কোষ বিভাজন এবং কোষের আকার বৃদ্ধি। দেখো কোষের আকার বৃদ্ধিটা এনসিআরটিতে নাই, কিন্তু এনসিআরটিতে সবার শেষে একটা লাইন নিয়ে নিয়েছে যে এছাড়া কোষ বিভাজনও অক্সিজেন সাহায্য করে, এক লাইন লিখেছি জাস্ট। সেই জন্য তোমাদের আমি প্রায়ই দেখেছি এমসিকিউ কোশ্চেন টেস্ট পেপার থেকে যে কোষ বিভাজনকে অক্সিজেন সাহায্য করে, হ্যাঁ করে। এনসিআরটিতে উল্লেখ আছে, 10 বইয়ে তো উল্লেখ আছে এই শুরুতেই, কোষের বিভাজন এবং কোষের আকার বৃদ্ধি। দেখো সেলুলোজ এনজাইম সক্রিয় করে, গাছের তো সেলুলোজ থাকে বিভিন্ন কোষে, সেলুলোজ এনজাইমকে সক্রিয় করে, তার ফলে কোষ প্রাচীরটা নরম হয়, কোষ প্রাচীরটা নরম হলে কোষটা বৃদ্ধি পায়। এবং কোষের যে কোষ গহ্বর, উদ্ভিদ কোষে আমরা জানি উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, তো কোষ গহ্বরটাকে আকারে বড় করে, কোষ গহ্বরটা যদি বড় হয় তাহলে উদ্ভিদ দেহটাও প্রোটোপ্লাজমটাও বড় হয়ে যাবে, তাহলে এমনি করে কোষের আকারটাও বৃদ্ধি করে, আর সময় আসলে কোষ বিভাজনটাকে ত্বরান্বিত করে। একটা কোষ থেকে দুটা কোষ, মাইটোসিস কোষ বিভাজনটাকে খুবই ত্বরান্বিত করে, কৃত্রিম মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই গেল কোষের বিভাজন এবং কোষ প্রাচীর বড় করে, বড় কোষ গহ্বর সৃষ্টি করে, এইসব তথ্য আমি দিয়েছি, তুমি একটু নিজের ভাষায় এটা লিখবে, পয়েন্টটাকে মনে রাখবে, বাকিটা নিজের ভাষায় লিখবে, সব কিছু মুখস্থ করলে হবে না। এটা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড মানে প্রাকৃতিক অক্সিজেনই বটে, এটা তো কৃত্রিম না। কৃত্রিম অক্সিজেনের মতো আমি তোমাকে বলেছি ইন্ডোল প্রোপানিক অ্যাসিড, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড আর 2,4-D, তিনটা কৃত্রিম, বাকি সব। ইন্ডোল বিউটারিক অ্যাসিডটা কিন্তু কৃত্রিম না, এটা ধ্যান দিবে, হ্যাঁ। ইন্ডোল বিউটারিক অ্যাসিড কিন্তু প্রাকৃতিক, ইন্ডোল বর্গের সবই, কিন্তু ইন্ডোল প্রোপানিক অ্যাসিডটা কৃত্রিম। ফলের বৃদ্ধি পার্থেনোকার্পি, এটা তো আমি তথ্য দেবো অনেক। দেখো ফলের বৃদ্ধি পার্থেনোকার্পি, 10 বই এটা ফলের বৃদ্ধি লিখেছে 1936 সালে গুস্টাফসন বিজ্ঞানী। এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট এখানে। বিভিন্ন গাছে, টমেটো গাছে যারা মানে ফল চাষ করে না বিভিন্ন বাগানে, তারা চাইছে দ্রুত ফল ফলুক, তখন এরা অনিষিক্ত ডিম্বাণু, মানে একটা গাছের পুংকেশরের সঙ্গে ডিম্বাণু মিলন হয় কৃত্রিমভাবে, তখন নিষেক ছাড়াই যখন ডিম্বকটাকে বীজটা হয় না, ডিম্বকটা বীজে পরিণত হয়, অর্থাৎ ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। আমরা জানি গাছের ডিম্বাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বকটা বীজে পরিণত হয়, ফলে ডিম্বকটা বীজে পরিবর্তন হয় না, কিন্তু ডিম্বাশয়টা ফলে পরিণত হয়, এভাবে বীজহীন ফল তৈরি হয়। কোন বিজ্ঞানী ব্যাখ্যা দিয়েছেন এটা? বিজ্ঞানী গুস্টাফসন 1936 সালে। এইভাবে টমেটো গাছের, এটা এনসিআরটিতে উল্লেখ আছে, টমেটোটা কৃপা ধ্যান দে, টমেটোটা এনসিআরটির তথ্য, কিন্তু 10 বইয়ে তুমি এক্সট্রা লিখতে পারো, কলা আঙুর আপেলের ক্ষেত্রেও হয় এটা। টমেটো কিন্তু এনসিআরটির তথ্য পুরাটা, এই টমেটোটা এনসিআরটিতে দেওয়া আছে। আর কলা আঙুর আপেল তুমি লিখতে পারো, গুস্টাফসন 1936 সালে এনসিআরটিতে নেই, কিন্তু ক্লাস 10 ভালো বই আছে, ক্লাস 11-এরও সেমিস্টার 2 তুমি দিতে পারো, বিজ্ঞানী গুস্টাফসন 1936, 10 এটা স্ট্যান্ডার্ড উত্তর। এই অনিষিক্ত ডিম্বাণু থেকে মানে বীজবিহীন ফল তৈরির যে পদ্ধতিটা, সেটাকে বলা হয় পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি কাকে বলে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে 10-এ, তখনও তুমি 1936 সালে গুস্টাফসন বিজ্ঞানী দিবে, টমেটো গাছ তো উল্লেখ করবেই, এটা তো জাতীয় সিলেবাসে আসে, এনসিআরটি তো জাতীয় সিলেবাস, বুঝতে পারছো? টমেটো গাছটা খুব ইম্পর্টেন্ট। ট্রপিক চলন নিয়ন্ত্রণ, এটা দেখো, এইটা তোমার দুটা কাজ হবে, ট্রপিক চলন নিয়ন্ত্রণ যে পয়েন্টটা 4 নম্বরে। ট্রপিক চলন নিয়ন্ত্রণে তুমি উদ্ভিদের চলনগমন চ্যাপ্টার থেকেও আসতে পারে, ফটোট্রপিক জিওট্রপিকে তুমি তথ্যটা পাবে এখানে। দেখো বিজ্ঞানী কোলোডনি ও ভেন্ট, এই তথ্যটা তুমি ওইখানে দেবে যদি চলনগমন থেকে প্রশ্নটা আসে, একই উত্তর। কোলোডনি ও ভেন্ট 65% বলছে, 65% কাণ্ডের ক্ষেত্রে অক্সিন আলোর বিপরীত দিকে সঞ্চিত হয়, অর্থাৎ কাণ্ডের ক্ষেত্রে আমি একটু আঁকছি হালকা, কাণ্ডের ক্ষেত্রে যেদিকে সূর্যের আলো আছে তার উল্টা দিকের কোষগুলোতে অক্সিজেন বেশি জমে কাণ্ডের ক্ষেত্রে, বুঝতে পেরেছ? আর 35% কাণ্ডের মানে যেদিকে আলো আসে সেদিকে যায়। মূলের ক্ষেত্রে উল্টাটা, মূলের ক্ষেত্রে মানে মাটির তলের অংশে, মাটির তলের ক্ষেত্রে যেটা আলোর দিক সেই দিকেই অক্সিজেন বেশি সঞ্চিত হয়, আর উল্টা দিকে কম সঞ্চয় হয়। তাহলে অক্সিজেন যেখানে বেশি সঞ্চয়, এটা টপিক চলন নিয়ন্ত্রণ, ঠিক আছে। তাহলে যেদিকে অক্সিজেন বেশি সঞ্চিত হয় সেই দিকের কোষগুলো বেশি বিভাজন হয়, ফলে কাণ্ডটা আলোর দিকে বেঁকে যায়। কোন বিজ্ঞানী ব্যাখ্যা দিয়েছে? 1936 সালে
কলোডনি ও ভেন্ট ওয়েন্টের পরীক্ষা তোমাদের বই দেওয়া আছে। এই যে 65% অক্সিন হরমোন আলোর বিপরীত দিকে সঞ্চিত হয়, ফলে সেই দিকের কোষগুলো দ্রুত সেল ডিভিশন হয়, আর সেল ডিভিশন হলে বর্ধনশীল কোষ ভাজক কলা তৈরি হয়, সক্রিয় হয় বেশি, ফলে আলোর দিকে নুয়ে যায় কাণ্ডটা। মূলের ক্ষেত্রে উল্টা হয়। এইবার শোনো, অধিক ঘনত্বে অক্সিন বিটোপে অনুভূতশীল। অধিক ঘনত্বে আবার দেখো জিওট্রপিক চলন, যেটা এটা তো ফটোট্রপিকের ব্যাখ্যা বললাম আমি। জিওট্রপিক চলনটা কিন্তু তুমি উল্টা ব্যাখ্যা, সবাই ভাবে না যে ফটোট্রপিক আর জিওট্রপিকের একই ব্যাখ্যা। জিওট্রপিক চলন হচ্ছে অভিকর্ষ বৃত্তি চলন। পৃথিবীর টানের ক্ষেত্রে এটাও একটা ট্রপিক চলন, উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয়। এইটারও ব্যাখ্যা হচ্ছে উল্টা ব্যাখ্যা, অধিক ঘনত্বের অক্সিন বিটোপ অনুভূতিশীল। মানে বেশি ঘনত্ব যদি অক্সিন থাকে তাহলে বিটোপে অনুভূতিশীল হয়, আর কম ঘনত্বে অক্সিন মূলে অনুভূতিশীল বেশি হয়। অধিক ঘনত্বে অক্সিন বিটোপে মানে কাণ্ডের ডগাটাকে প্রচুর বৃদ্ধি করে, কাণ্ডের ডগাটাকে বৃদ্ধি করে, আর মূলেরও ডগাটাকে বৃদ্ধি করে। বুঝতে পারছি কথা? তখন মূলটা মাটির তল দিকে যায় আর কাণ্ড মাটির উপর দিকে যায়। এটা কিন্তু ট্রপিক চলনের ক্ষেত্রে না, এটা অভিকর্ষ। ট্রপিক চলনের ক্ষেত্রে তো উল্টা তথ্য বললাম, 65% 35%-এর কেসটা। মাটির উপরের পার্ট যেটা গাছের, সেইখানে 65% অক্সিজেন বিপরীত দিকে সঞ্চিত হয়, আর মাটির নিচের পার্ট যেটা, সেটা 65% মূল আলোর দিকেই সঞ্চিত হয়, ফলে সেদিকের কোষগুলো বেশি বৃদ্ধি পায়। আর অধিক ঘনত্বে অক্সিজেন বিটোপ অনুভূতিশীল, এটা তোমাকে মাথায় রাখতে হবে। বিটোপটাকে মানে কাণ্ডটাকে বেশি সংবেদনশীল করে দেয়, বেশি উত্তেজিত করে দেয়, ফলে গাছটা বাঁচে। সেখানে কাণ্ডকে বলে অভিকর্ষ প্রতিকূলবর্তী, আর মূলকে বলে অভিকর্ষ অনুকূলবর্তী, আবার কাণ্ডকে বলে আলোক অনুকূলবর্তী। আলোকের ক্ষেত্রে অনুকূলবর্তী, কারণ সূর্যের আলোর দিকে যায় ও, আর মূলকে বলে আলোর প্রতিকূলবর্তী। এগুলো একটু মনে রাখবে, বাস এই তথ্যটা দিবে। কলোডনি ভেন্টের তথ্যটা খুব ইম্পর্টেন্ট, 65% 35% তথ্য খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর আগাছা নাশ, এটা এনসিআরটিতে পুরোপুরি আছে। 2,4-D ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড পুরো নাম, সেইটা বলছে দ্বিবীজপত্রী আগাছা নাশক। এটা টেনের বইয়ে নাই, এটা খুব ইম্পর্টেন্ট। দ্বিবীজপত্রী বলতে কি বোঝাচ্ছে? মটর গাছ, ছোলা গাছ, বিভিন্ন ধরনের আগাছাও আছে দ্বিবীজপত্রী, সেইগুলোকে মারি দেয়, কিন্তু একবীজপত্রী মারে না ওই কেমিক্যালটা 2,4-D। তার মানে তুমি যদি ধান গাছে দিয়ে দাও, ধান গাছের ক্ষেত্রে গাদা আগাছা থাকে, দ্বিবীজপত্রী আগাছা, ঝোপঝাড়, সেগুলো সব মরে যাবে ঝোপঝাড়গুলো, কিন্তু ধান গাছ মরবে না, ধান গাছ তো একবীজপত্রী। গম গাছ একবীজপত্রী, ভুট্টা গাছ একবীজপত্রী, তো সেইগুলোর ক্ষেত্রে আমরা এই অক্সিন 2,4-D প্রয়োগ করে দিই জমিতে, আগাছাগুলো মরে যায়। দ্বিবীজপত্রী আগাছার মৃত্যু ঘটায়, এনসিআরটিতে আছে এই তথ্যটা পুরোপুরি এনসিআরটিতে একদম। আমি টেনেও বাচ্চারা এটা লিখবে। এই জন্য আগাছা মুক্ত লন তৈরি করা হয়, বিভিন্ন ধরনের বাগান তৈরি করতে গেলে মালিরা কাজে লাগায় এটা। ঝোপঝাড়, বিভিন্ন রেলওয়েতে কোনো বাগান বা পর্যটন কেন্দ্রে বিভিন্ন ধরনের লন তৈরি করা হয়, তখন এই 2,4-D মারি দেওয়া হয়। দ্বিবীজপত্রী গাছগুলোকে সব মারি দিই, দ্বিবীজপত্রী গাছকে সব মারি দিই। কথার বুঝতেছো? এইটা ধ্যান দেবে যে দ্বিবীজপত্রী আগাছা নাশক। ফলে আমরা একবীজপত্রী চাষের সময় এটা ইউজ করতে পারি। আর আমরা তো ধান গম তোই আমাদের প্রধান খাদ্যশস্য যে কোনো পৃথিবীতে, ফলে ধান গম তৈরি করতে গেলে বিরাট এইটা দিন দাও 2,4-D। দ্বিবীজপত্রী যত কিছু সেখানে আমরা তো চাইছি ধান গাছে ধানেই হোক, অন্য গাছ কেন হবে, সেখানে অন্য গাছগুলো মরে যায়। এটাই খুব ইম্পর্টেন্ট, এনসিআরটি তথ্য পুরো। জাইলেমের বিভূতিকরণ, এনসিআরটি তথ্য এটা। জাইলেমের বিভূতিকরণ লাস্টে আছে। ক্যাম্বিয়ামকে সক্রিয় করে, তোমরা জানো তো কট ক্যাম্বিয়াম থাকে জাইলেম ফ্লোয়েমের মাঝে, সেই ক্যাম্বিয়ামকে সক্রিয় করে জাইলেম থেকে জাইলেমের কাজটাকে প্রথমত সব একই কোষ থাকে, প্যারেনকাইমা কোষ। বিভেদীকরণ বলতে বুঝে জাইলেম হোক, ফ্লোয়েম হোক। দেখবে প্রথমে মানুষ সব যেমন বাচ্চা, বিভেদীকরণ জিনিসটা কি সেটা বলি। সব মানুষই মানুষ, প্রথমে বাচ্চা সব। বিভেদীকরণ, কেউ ডাক্তার হয়ে গেল, কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেল, কেউ শিক্ষক হয়ে গেল, কেউ খেলোয়াড় হয়ে গেল, কেউ রাজনীতি নেতা হয়ে গেল। পরবর্তীকালে যখন বয়স বাড়ে, পড়াশোনা শেষ হয়, প্রথমে সবাই ছাত্র, কেউ তেমনি উদ্ভিদের কোষের ক্ষেত্রে এমনি আছে। শৈশব অবস্থায় সবাই ভাজক কলা, বুঝতে পারছি? সবাই ভাজক কলা নিয়ে গৌণ ভাজক কলা হয়। গৌণ ভাজক কলা থেকে আস্তে আস্তে শেষের দিকে, মানে যখন গাছটা বড় হয়, কাণ্ড কাষ্ঠ হয়, আস্তে আস্তে তারুণ্য থেকে চলে যায়, অন্তত 3-4 বছর পর যখন গোড়াটা মোটায়, তখন কাস্টল জাইলেম তৈরি করে। এইভাবে জাইলেমকে যখন বিভেদীকরণ হয় জাইলেমের, সেইটাকে নিয়ন্ত্রণ করছে কে? অক্সিন হরমোন। এটা খুব ইম্পর্টেন্ট। জাইলেমের বিভেদীকরণ নিশ্চয়ই বুঝতে পারছো, কাস্টল জাইলেম তৈরি করে। আমি মুখ থেকে যে কথাটা বলেছি সেইটা লিখবে তোমরা ভাষা দিয়ে। ওইটা কিন্তু এইটুকুতে হবে না, একটু বড় বড় হবে, সবগুলোই একটু বড় বড় হবে। আমি শুধু তথ্যটা এখানে নেওয়া আছে, ভাষাটা তো নিজের দিকে আমরা তথ্যটাই মনে রাখতে হবে। অকাল মোচন রোধ, এটাও এনসিআরটিতে শুরুর দিকে আছে। দেখো এনসিআরটিতে প্রথমে যেগুলো শুরুর দিকে আছে সেটা টেনের বইয়ে লাস্টে আসে। টেনের বইয়ে অগ্রস্ত প্রকোষ্ঠটা প্রথম, অথচ এনসিআরটিতে অগ্রস্ত প্রকোষ্ঠটা প্রথমে নাই, প্রথমে এইগুলো আছে এনসিআরটিতে। একটু সাজানো নেই, আমি বলেছি তো এনসিআরটি আমরা সাজাইলাম।
তো এনসিআরটির সব তথ্যগুলোকে আমরা জেলা জেলা মানে কম কমন এনসিআরটিতে তথ্য দিয়ে দেয়, শুধু সাজাবার ব্যবস্থা করে না এখানে। সেখানে এইগুলো এনসিআরটিতে প্রথমের দিকে আছে অক্সিজেনে, সেটা আমি নিচের দিকে করলাম। অকাল মোচন রোধ এইটা এনসিআরটিতে নাই, এই তথ্যটা। অ্যাবসিশন লেয়ার একটা জল অবদ্ধ কোষস্থ লেয়ার বটে, এটা অ্যাবসিশন লেয়ার, ইম্পর্টেন্ট তথ্য। 10-এর স্টুডেন্টরা এটা দিবে, নম্বর অনেক বেশি পাবে। অ্যাবসিশন লেয়ার জল অবদ্ধ একটা কোষস্থ স্তর তৈরি করে, এটা বৃন্তের গোড়ার দিকে যে কোনো পাতা বা ফুল যেখানে কাণ্ডের সঙ্গে আটকে থাকে না পাতাটা, সেই পাতাটাতে একটা জল অবদ্ধ, মানে জলটাকে সলিড পাস করতে দেয় না, ফলে দেখবে অনেক গাছে বেশি জলে পড়ে যায় পাতাগুলো, বা কম জলেও পড়ে যায়, তখন এইটার বাষ্পমোচন রোধ করে দিই, মানে লেয়ার তৈরি করে দিই একটা, ফলে পাতাটাতে জল সতেজ থাকে সবসময়, এবং অতিরিক্ত জলও মানে জাইলেম থেকে অতিরিক্ত জলটাও কাণ্ডে পৌঁছাতে যায় না, ফলে পাতাটা তারুণ্য বজায় থাকে এবং পাতাটা ঝরে যায় না। চা পাতাতে প্রয়োগ করা হয় এটা। আমরা বিভিন্ন ধরনের আম গাছ, মালদা জেলায় আমে প্রয়োগ করা হয়, দেখবি ঝড় কালো বৈশাখে এলো ফলগুলো সব ঝরে গেল, মানে বৃন্তিগুলোকে শক্ত করে দেয়। এই কৃত্রিম আমরা ভাবে এটা প্রয়োগ করি, NaA প্রয়োগ করি জেনারেলি, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, কৃত্রিম হরমোন, সেটা প্রয়োগ করে দিই মুকুলসের পরেই ছেড়ে দিই। আম গাছে এটা ব্যাপক প্রয়োগ করা হয়, বিভিন্ন ফল গাছে, লেবু গাছে দেখবে। আম গাছের তোমার বাড়ির যদি আম গাছ থেকে দেখবে তুমি ফাল্গুন মাসে আমের মুকুল দিল, চৈত্র মাসে আস্তে আস্তে অনেক আম ঝরে যায় দেখবি। আরে 90% আম ঝরে যায়, 10% আম থাকে। তো ওর যারা চাষ করে আমের মালদাতে, তারা এই NaA প্রয়োগ করে, অ্যাবসিশন লেয়ার তৈরি করে কাণ্ডে বৃন্তে, ফলের বৃন্তে, কাণ্ডের বৃন্তে, অনেক সময় ফুলের বৃন্তেও তৈরি করা হয়, ফলে ফুলটা, ফলটা, পাতাটা অনেক দিন টিকে থাকে, ঝরে যায় না অকালে, মোচন হয় না, মোচন মানে ঝরে যায় না। তাহলে অকাল মোচন রোধ করছে, এটা তথ্য দিলাম। অ্যাবসিশন লেয়ার খুব ইম্পর্টেন্ট, জল আবদ্ধ একটা কোষস্থ লেয়ার তৈরি করছে। আর প্রজনন, এটাই লাস্ট 8 নম্বর কাজ। 7 নম্বর বললাম, প্রথম কাজ বলেছি আমি 1 নম্বর অগ্রস্থ প্রকোষ্ঠতা, আমাকে লিখতে হয়েছে এনসিআরটিতে, এটা 3 নম্বরে আছে। কোষ বিভাজন, এনসিআরটিতে কোষ বিভাজন শেষে একদম লাস্টে, এটা 3 নম্বর আছে, এটা লাস্টে আছে। কোষের আকার বৃদ্ধি এনসিআরটিতে নাই, 10-এর বইয়ের জন্য আমাকে লিখতে হয়েছে, ডিটেলস আলোচনা করেছি আমি। ফলের বৃদ্ধি, পার্থেনোকার্পি এনসিআরটিতে এইটা শেষের আগে আছে, মানে শেষটার আগের আছে। গুস্টাফেসন 1934 সালে এই তথ্যটা নাই, গুস্টাফেসন। ট্রপিক চলন নিয়ন্ত্রণ অক্সিনে এই চ্যাপ্টারে নাই, এনসিআরটিতে এটা নাই, কথাটা বুঝতেছ? টপিক চলন নিয়ন্ত্রণ, উদ্ভিদ হরমোন অক্সিনে, এইটা এনসিআরটি উল্লেখ করে নেয়, আমি কিন্তু উল্লেখ করেছি ক্লাস 10-এর জন্য, খুব ইম্পর্টেন্ট। আগাছানাশক এনসিআরটিতে উল্লেখ আছে প্রথমের দিকে আছে, অগ্রস্থ প্রকটতা আগেও তুমি পড়বে। জাইলেম বিভেদীকরণ এনসিআরটিতে লাস্টের 1 লাইন, কোষ বিভাজনের আগেটাতে লাস্টে 1 লাইন, একটা লাইন ছুঁয়েছে, আমি ডিটেলস আলোচনা করলাম কী করে জাইলেমের করে, নিশ্চয়ই ক্লাসটা একটু নিক্ষেপ করো, জাইলেমের বিভেদীকরণটা আমি বলেছি। অকাল মোচন রোধ, অ্যাবসিশন লেয়ার তৈরি করে আমি নতুন তথ্য দিয়েছি, এনসিআরটিতে আছে, এইটা শুরুর দিকে আছে। আর প্রজনন আমি বলছি 8 নম্বর কাজ, এটাই লাস্ট। কর্তিত কাণ্ড থেকে মূল সৃষ্টি, অর্থাৎ তুমি গোলাপের চারা লাগাইছো কোনোদিন, গোলাপ ডালটা কেটে লাগাই দাও, তো ডালটা তো কাণ্ড, এবার ওই জল দিয়ে আর শিশির পড়িয়ে ওই অক্সিজেন থেকেই, গোলাপ গাছের অক্সিজেন থাকেই প্রাকৃতিক, তুমি যদি কৃত্রিম কিনবে তো ছিটাই দাও ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ওই যে ডালটা লাগাই দিলে সেইটার থেকে শিকড় হয়, শিকড়টাকেই মূল বলা হচ্ছে এখানে। সেই কর্তিত কাণ্ড থেকে মূল সৃষ্টি করা হয়, অর্থাৎ যে কোনো ডালে যে গাছগুলো লাগে, জবা গাছ, গোলাপ গাছ, যেগুলো ডালে লাগে, এগুলো অনেক গোলাপ ডালে লাগে, কিছু দেশি গোলাপ আছে, সেইগুলো থেকে মূল সৃষ্টি করা হয়। পুষ্প পরিস্ফুটন করা হয়, আনারস, এনসিআরটিতে তথ্য আছে, অর্থাৎ ফুলটা পরিস্ফুটন করে, ফুলটাকে ডেভেলপমেন্ট করে, এনসিআরটিতে এই তথ্যটা আছে, আনারস ব্র্যাকেটে। আর গোলাপ জবার ক্ষেত্রে আমি দিয়েছি এই তথ্যটা, এনসিআরটিতে নাই। পুষ্প পরিস্ফুটন বেগুন লেবুতেও করে, আনারসে করে, এনসিআরটিতে আছে, কিন্তু বেগুন লেবু আমি দিয়েছি। বেগুন লেবুতে তো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড পুরা দেওয়া হয়, যেটা মিরাকুলান বলে, ওটা তো হরমোন বটে একটা, দেখবে বাজারে কিনতে পাওয়া যায় মিরাকুলান নামে, ঠিক আছে? ওটা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড গ্রোথ, নিচের লেখাটা পড়বে, কম্বিনেশনটা প্রচুর বেগুন ফলন হয়। বেগুন, লেবু, টমেটো গাছে প্রচুর দেওয়া হয়, এটা পুরা ফুল ফুটবে আর পুরা ফল ধরবে, ঝাড়িয়ে দেবে, ফলের পরিমাণ 10 গুণ বাড়াই দেবে একটা গাছে। কৃষিক্ষেত্রে উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রেও তুমি এইটা লিখতে পারো, এই লাস্টের 4টা পয়েন্ট। এলা কৃষিক্ষেত্রের উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ আলাদা করে প্রশ্ন পড়ে, তখন তুমি এই 4টা লিখতে পারো। পার্থেনোকার্পিটাও লিখতে পারো এটার সঙ্গে 5টা। যদি এই কোশ্চেনটাই পড়ে কৃষিক্ষেত্রে উদ্ভিদ হরমোনের বা অক্সিজেন হরমোনের প্রয়োগ লেখো, তখন লাস্ট ওই 5টা বললাম। কোন পয়েন্ট 5টা দিবে তোমরা? তখন পার্থেনোকার্পি দিবে, ফলের বৃদ্ধি, আগাছানাশক, জাইলেম বিভেদীকরণ, অকাল মোচন রোধ, প্রজনন। জাইলেম বিভেদীকরণটা না দিলেও চলে, ঠিক আছে? 4টা পয়েন্ট দিবে। কী বললাম? যদি কৃষিক্ষেত্রে প্রয়োগ বলে, এই কোশ্চেনটা বিভিন্ন ধরনের পড়তে পারে, তখন ফলের বৃদ্ধিটা দিবে, আগাছানাশক দিবে, অকাল মোচন রোধ আর প্রজননটা দিবে। 4টা পয়েন্ট কিন্তু যখন কৃষিক্ষেত্রে অক্সিজেনের ব্যবহারিক প্রয়োগ পড়বে। আর তাছাড়া অক্সিজেনের 4টা কাজ,
সিরিয়ালি যেভাবে আছে সেইভাবে লিখবে। যদি 4টা কাজ পড়ে প্রথমে 4টা তুমি লিখবে, সাজানো উত্তর একদম। অনেক ছাত্র প্রশ্ন করে কোন 4টা কাজ দেবো স্যার, পুরো ভাবে তাদের জন্য লিখেছি যারা কনফিউজও পড়ে। আর পরীক্ষাতে মাধ্যমিকের কোশ্চেনটা 3টি বা 2টি দিবে, আর তুমি 8টা কাজ লিখতে পারো না, আমি 8টাই দিয়ে দিলাম। বিভিন্ন ধরনের কোশ্চেন তোমার সলভ করবে, তথ্য দিবে, 2 নম্বরের আলাদা করে পার্থক্যকার্পি দিতে পারে, তখন তুমি পার্থক্যকার্পির তথ্যটা পুরো লেখো, 2-এ 2 পাবে, 2-এ 2 প্লাস সলিড সাজানো উত্তর একদম। অক্সিন হরমোন থেকে পুরো সাজানো গোছানো উত্তর ক্লাস 10-এর জন্যে। এনসিআরটি কভার কোথায় পাবে তুমি এই ক্লাসটা? এনসিআরটিতে যদি লিখতে যাও ক্লাস 10-এর নম্বর কমে যাবে, ক্লাস 10-এরও তো নম্বর চাই আমার। ক্লাসটা সবাই অবশ্যই দেখো, খাতায় নোট ডাউন করো। এই তথ্যটা নোট ডাউন করে কোনো লাভ নাই, আমি যত বললাম সেই ডিটেলসটা আলোচনাও করবে। প্রতিটা আমি ডিটেলস করেছি, অন্তত 1.5 থেকে 2 পাতা হবে এটা। ঠিক আছে, ক্লাসটা শেষ করছি। নেক্সট ক্লাসে আমি জাইলেম এবং সাইটোকাইনিন প্রত্যেকটা ক্লাস আসবে, পুরোপুরি এনসিআরটি নিরীক্ষে, অথচ ক্লাস 10-এর স্ট্যান্ডার্ড উত্তর হবে এটা। ওকে, ভালো থাকো সবাই।